আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হত্যা মামলায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির 7 দিনের রিমান্ডে সিলেটের আদালত থেকে জামিন পেলেন বিচারপতি মানিক। দেশে বাড়ছে রিজার্ভ, রেমিটেন্স প্রবাহ বাড়ায় কমছে চাপ, ডলার বিক্রি হচ্ছে 118 থেকে 120 টাকায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করছে বিএনপি। ঢাকার বিভাগীয় সমাবেশ হচ্ছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দুপুর 2:30টায় এই সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। গত 15 সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে সমাবেশের তারিখ 17 সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। অন্য বিভাগীয় নগরীতেও আজ শোভাযাত্রা করবে বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর উত্তরায় গুলিতে শিক্ষার্থী সাব্বির নিহত হওয়ার ঘটনায় তার বাবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে নিহত সাব্বিরের বাবা জানান, 19 জুলাই পুলিশ গুলি করে হত্যা করে তার ছেলেকে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক সহ অনেকের নামে অভিযোগ দায়ের করেন। পরে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, আশুলিয়ার শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনাগুলো অগ্রাধিকার পাবে, সেই সাথে আবু সাইদের মতো আলোচিত ঘটনাগুলোকেও গুরুত্ব দেয়া হবে। বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। সেই কারণেই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা এগুলো আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। এখন আমাদের সামনে কিছু প্রায়োরিটিস আছে, যেটা আমরা প্রথম দিন বলেছিলাম যে এভিডেন্স কালেকশন করা, সেটা একটা প্রায়োরিটি। এর বাইরে ট্রাইব্যুনাল এই মুহূর্তে ফাংশনিং নেই। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি বা আহ্বান জানিয়েছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনাল গঠন হওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ত তাদেরকে বের করতে হবে। এই গণবিপ্লবের যে একটা চরিত্র, তারা সবাই কিন্তু চাইবে দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার হয়। পাশাপাশি এটাও তারা চাইবেন যে এই বিচারটা যাতে কোনো রকম ত্রুটিপূর্ণ না হয়, কোনো সমালোচনার সুযোগ না থাকে। সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে রিমান্ড দেওয়া হয়েছে রমনা থানায় করা একটি হত্যা মামলায়। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে ভাসানটেক থানায় করা আরেকটি হত্যা মামলায়। এদিকে মির্জা আব্বাসকে হত্যা চেষ্টা মামলায় রাশেদ খান মেনন এবং যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া থানার সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয় 71 টিভির মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের শ্যামল দত্তকে। সোমবার তাদের ঢাকায় ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকালে নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে। এদিকে সোমবার দিবাগত রাতে মহাখালীর বাসা থেকে আটক করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা সভাপতি শাহরিয়ার কবিরকে। তাকেও সকালে সিএমএম আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শুরু হলে রমনা থানার সিদ্ধেশ্বরীতে লিজা হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। বিচারক সানাউল্লাহ দুজনকেই 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শান্তিনগরের মোড়ে সেখানে লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতার আন্দোলনকারী, সে নিহত হয়। এই নিহত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই নিহত হওয়ার পিছনে এই 2 জন আসামি প্রাথমিক অবস্থায় তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন। মোজাম্মেল বাবু তিনি হচ্ছেন 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন। এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই। জামিন নামঞ্জুর করেছে এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এই রায়ে আমরা সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ। আমরা ন্যায় বিচার পাই নাই এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচারের জন্য যাব।
আর ভাসানটেক থানার মোহাম্মদ ফজলু হত্যা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকেও 10 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। রমনা ও ভাসানটেক থানার 2 মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী এসএম ফয়েজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, আদালত চত্বরে এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন? এর আগের সংবাদে আমরা যেমনটা জানিয়েছিলাম যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 2টার পর 2টা-3টার দিকে বা 3:30টার দিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরো 7টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে তোলা হবে এবং সেখানে 10 দিনের রিমান্ড চাওয়া হবে, যুক্তিতর্ক হবে। এছাড়া আরেক সাবেক আইজিপি শহীদুল হক, তাকে আরো একটি মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সকাল 9টার দিকে একেবারে কড়া নিরাপত্তায় 2 জন সাংবাদিককে আদালতে তোলা হয়। একজন হলেন 71 টেলিভিশনের এমডি মোজাম্মেল হক বাবু, আরেকজন হচ্ছেন ভোরের কাগজের সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। উভয় পক্ষের শুনানি আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর ভাসানটেক থানা একটি হত্যা মামলায় রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি তদন্ত কর্মকর্তা এবং আইনজীবী কর্মকর্তাকে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া যে আন্তর্জাতিক লেভেল কমিটির সভাপতি কারিয়ার কবি, তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া আদালতে মামলায় 3 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। তারা প্রত্যেকেই অভিযোগ তুলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের উপর তাদের উস্কানি ছিল, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এছাড়া 2 পুলিশ সদস্য অর্থাৎ সাংখারপুলে 5 আগস্ট যে গোলাগুলি হয়েছিল সেই পুলিশের গুলিতে একজন নিহত হয়েছিল, এক শিক্ষার্থী। তার হত্যা মামলায় সুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মামলায় তাকে 3 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। আমরা আদালত চত্বরে আছি সকাল থেকে, এই তথ্যগুলো আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ পর যখন আদালতে সাবেক আইজিপি তাদেরকে তোলা হবে এবং সেখানে তাদের রিমান্ড চাওয়া হবে, তাদেরকে কয়দিন রিমান্ড দেওয়া হয় এবং কোন থানায় তাদেরকে দেওয়া হয়েছে যে 7টি মামলা, সেই 7টি মামলা কোন কোন মামলা, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এই ছিল আমার কাছে এখানকার একেবারে সবশেষ তথ্য। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে একেবারে যেই রাশেদ খান মেনন, তাকে 2018 সালের মির্জা আব্বাসকে হত্যা মামলার একটি নাশকতার মামলায় তাকে ফের 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে এখানকার আদালত পাড়ার একেবারে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। এদিকে ভারতে অনুপ্রবেশ চেষ্টা মামলায় সিলেটের আদালত থেকে জামিন পেয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অন্য মামলায় কারাগারে পাঠানো হয়েছে তাকে। সকালে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। এই সময় একটি মামলায় জামিন পান তিনি। দেশের বিভিন্ন জায়গায় মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। 24 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন মানিক। পরদিন আদালতে তোলার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়েন সাবেক এই বিচারপতি। শিকার হন হামলার। আদালত তাকে কারাগারে পাঠালেও সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শরীরে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠলে সকালে আদালতে নেওয়া হয়েছে। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাথে এক আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। এবং আমরা যেটা বলেছি, আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে
বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাট ডিসকাশনটা মেইনলি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সংস্কারগুলো। IMF এর হিসেবে দেশে এখন রিজার্ভের পরিমাণ $20 বিলিয়ন মতো। রেমিটেন্স প্রবাহ বাড়ায় রিজার্ভের ওপর চাপ কমেছে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তিনি বলেন, দেশে ডলার মিলছে 118 থেকে 120 টাকার মধ্যে। রিজার্ভের পরিমাণ 24,300 মিলিয়ন মার্কিন ডলার। IMF এর BPM 6 অনুযায়ী এটা 20,000 মিলিয়নের কাছাকাছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে এবং বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে। ডলারের দাম বর্তমানে 118 থেকে 120, বিসি সেলিং রেট 120 এর বেশি হবে না। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্বমার্কেটের দামের পার্থক্য এখন 1% এর চাইতেও কম এবং আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট এটা স্টেবিলাইজড থাকবে বলে আমরা মনে করি। বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতে ঢাকায় সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি আবারও উঠে এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর তাই উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু। মিলারের বক্তব্যে বাংলাদেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং বাণিজ্য প্রসারিত করতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে $200 মিলিয়ন চুক্তি স্বাক্ষরের বিষয়টিও উঠে আসে। নিজেদের অধিকার আদায়ে মাঠে নেমেছেন মাধ্যমিক শিক্ষা অফিসাররা। তাদের দাবি, জেলা শিক্ষা অফিসার পদে সরকারি স্কুলের শিক্ষকদের নিয়োগ না দিয়ে উপজেলা শিক্ষা অফিসারদের পদায়ন করার। সকালে রাজধানীর তোপখানা রোডে শিক্ষা ভবন প্রাঙ্গণে পদবি উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মাধ্যমিক শিক্ষা অফিসাররা। মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির আয়োজিত কর্মসূচিতে শিক্ষা অফিসাররা জানান, সরকারি স্কুলের শিক্ষকরা শিক্ষা অফিসার পদে নিয়োগ পেলে স্কুলের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয়। অন্যদিকে দীর্ঘ বছরের অভিজ্ঞতা নিয়ে শিক্ষা অফিসাররা সরকারি দায়িত্ব পালন করলেও বছরের পর বছর তাদের পদায়ন হয় না। জেলা শিক্ষা অফিসার পদে স্কুলের শিক্ষকদের নিয়োগ না দিয়ে উপজেলা শিক্ষা অফিসারদের পদায়নের মাধ্যমে শূন্য পদ পূরণের দাবি তাদের। শিক্ষকতা পেশার চেয়ে তারা অফিসার হতে চায়, যার জন্য আজকে সারা দেশে শিক্ষার মান নিম্নগামী। আজকে যারা আমার অধীনে চাকরি করছে, দেখা যায় কালকে উনি জেলা শিক্ষা অফিসার হয়, আমি তার অধীনে চলে যাচ্ছি। এটা একটা সেলুকাস। সহকারী শিক্ষকের 20% পদ শূন্য আছে, প্রধান শিক্ষকের 70%, সহকারী প্রধান শিক্ষকের 66%। এরপরও যদি আরও শিক্ষকদেরকে স্কুল থেকে এরকম প্রশাসনে নিয়োগ দেওয়া যায়, স্কুল ফাঁকা হয়ে যাবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, ভার্চুয়ালি যোগ দিবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হত্যা মামলায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির 7 দিনের রিমান্ডে, সিলেটের আদালত থেকে জামিন পেলেন বিচারপতি মানিক। দেশে বাড়ছে রিজার্ভ, রেমিটেন্স প্রবাহ বাড়ায় কমছে চাপ, ডলার বিক্রি হচ্ছে 118 থেকে 120 টাকায়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।